যে সুকান্ত মজুমদার আসার পর এখন এই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আপনি আপনার বুনিয়াদপুর স্টেশন থেকে উঠবেন, সোজা কলকাতা যাওয়ার ট্রেন হয়ে গেছে, দিল্লি যাওয়ার ট্রেন হয়ে গেছে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী 18 তারিখে মালদা থেকে বেঙ্গালুরু যাওয়ার ট্রেন করলেন আমাদের এই জেলার মানুষের জন্য। সুকান্ত মজুমদার যা কথা দেয় তা কথা রাখে। ভোটের আগে বলেছিলাম দিল্লির ট্রেন করব, দিল্লির ট্রেন করেছি। এবার বিধানসভা ভোটের আগে বলেছিলাম যে আপনাদের বেঙ্গালুরুর ট্রেন করব, লোকসভা ভোটের আগে বলেছিলাম বেঙ্গালুরুর ট্রেন লোকসভা ভোটের পর আর বিধানসভা ভোটের আগে করে দিয়েছি। আপনাদের বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ এই যে রাস্তা, আমি কথা দিয়ে গেলাম সুকান্ত মজুমদার যদি এমপি থাকে আমি বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত রেল লাইন করব। আমি আপনাদের এই রেল লাইন করব। আমি হিলির মানুষকে কথা দিয়েছিলাম, আর হিলির গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি কেমন। এই বাপিদার বাড়ি যেখানে, ওদিক দিয়ে হিলির লাইন যায়। 2011 সাল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন 2009-এর লোকসভা ভোটের পর। 2011 সাল আমরা বালুরঘাট বিধানসভার মানুষ দেখতে পেলাম কি, ওই হিলির লাইন ধরে পাথর পড়ছে, রেলের যে ফিস প্লেট থাকে সিমেন্টের তৈরি যেটা, সেটা পড়ছে। সবাই ভাবলো জানে এবার তাহলে বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। সবাই ভোট দিয়ে দিল হ্যাঁ। আর তখন প্রার্থী হয়েছিল শঙ্কর চক্রবর্তী, তাই তো? শঙ্কর চক্রবর্তী ভোটে জিতে গেল। আমরা ভাবলাম যে বাহ, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইন করে দেবেন। যখন ফিস প্লেট পড়ে গেছে, পাথর পড়ে গেছে, সমস্ত কিছু, ভোট যেই শেষ হলো ব্যাস তার দুদিন পর থেকে আবার গাড়ি এলো, ট্রাক এলো, সমস্ত ফিস প্লেট তুলে নিয়ে গিয়ে, সমস্ত বালি তুলে নিয়ে গিয়ে, সমস্ত পাথর তুলে নিয়ে গিয়ে আবার যেখানকার বালি সেখানে, যেখানকার পাথর সেখানে, যেখানকার ফিস প্লেট সেখানে ফিরে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মিথ্যে আশ্বাস দিয়েছিল যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল প্রকল্প নিয়ে দক্ষিণ দিনাজপুরের মানুষকে মিথ্যে কথা বলেছিল, আজকে সেই বালুরঘাট হিলি রেল লাইনের কাজ আপনাদের আশীর্বাদে সুকান্ত মজুমদারের হাত ধরে হচ্ছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর পার্টি, ভারতীয় জনতা পার্টি। আমরা মিথ্যা কথা বলি না, আমরা সত্যি কথা বলি যে হ্যাঁ আমরা লাইন করব, কিন্তু সেই লাইনের জন্য জমি দেওয়ার কাজ জেলা প্রশাসনকে করতে হবে। জমির মালিক নরেন্দ্র মোদী নয়, কারণ রাজ্যে আমরা আসিনি। আর এইবার 26-এ আপনি রাজ্য সরকারে আমাদেরকে এনে দিন, সুকান্ত মজুমদারকে তখন আর রাজ্য সরকারের জন্য অপেক্ষা করতে হবে না, নিজের ইচ্ছে মতো এখানে আমরা রেল লাইন করতে পারবো। আর শুধু রেল লাইন নয়, আমাদের সরকার 26-এ গঠন হলে আমাদেরকে এই দক্ষিণবঙ্গে, এই দক্ষিণ দিনাজপুরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, আপনি পাশের জেলায় যান, রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা মেডিকেল কলেজ আছে, মালদা জেলায় যান এদিক দিয়ে রাস্তা ধরে মেডিকেল কলেজ আছে, তার উপরের জেলায় যান শিলিগুড়িতে এই উত্তরবঙ্গের সব থেকে পুরনো মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আছে, তার উপরে যান জলপাইগুড়ি জেলা মেডিকেল কলেজ আছে, কোচবিহার জেলা মেডিকেল কলেজ আছে। আমরা কি দোষ করেছি ভাই? আমরা কি মানুষ নই? আমরা কি মানুষ নই? আমরা এখান থেকে ভোট দিয়েছেন, বিজেপিকে তো 3টে সিট দিয়েছেন এই লোকসভার, 4টে সিট তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন এই লোকসভার। এই হরিরামপুর বিধানসভা তো আপনারা মন্ত্রীকে জিতিয়েছেন। তাহলে আজকে মন্ত্রী আর মন্ত্রীর দলবলকে প্রশ্ন করুন, উত্তর দিনাজপুরে যদি মেডিকেল কলেজ হতে পারে, দক্ষিণ দিনাজপুরের মন্ত্রীর কি 2টো পায়ের বদলে কি 3টে পা আছে নাকি যে আমাদেরকে মেডিকেল কলেজ দেওয়া হবে না? আমরা কি দোষ করেছি? এবং আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে সুকান্ত মজুমদারকে আর এই রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে না। সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিচ্ছে যে আমরা এখানে মেডিকেল কলেজ তৈরি করব, আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ তৈরি করব। ক্যান্সারের চিকিৎসা পাবে আমাদের এখানকার লোকেরা। আমাদের এখানকার লোকেরা কঠিন জটিল রোগ হলে প্রতিদিন সকালবেলা, আজকে সকালবেলা বসেছিলাম আমি আমার এমপি অফিসে,
সেখানে সকাল থেকে কমসে কম 3 থেকে 4টে পেশেন্ট, তাদেরকে কলকাতা, কাউকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হলো আমাদের তরফ থেকে। আপনারা জানেন যে এমপি হিসেবে আমরা এই কাজটা করি। গরিব মানুষ যারা চিকিৎসা করতে পারছে না তাদেরকে কলকাতায় সরকারি জায়গা থেকে অথবা দিল্লিতে আমার যেখানে থাকার ব্যবস্থা আছে ওখানে তাদেরকে ফাঁকা থাকলে বিনে পয়সায় রাখার ব্যবস্থা করি। উল্টো দিকে আমাকে একজন বলছিল এই চার্জশিটটা পড়ে যে দাদা এই চার্জশিটে তো লেখা আছে অনেক কিছুই, আপনারা একদম সঠিক তথ্য দিয়েছেন, কিন্তু সব তো লেখা যায়নি। এখানে যেভাবে স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনা লেখা আছে, কিন্তু বলছে এই চার্জশিটে আসল ঘটনা তো লেখেননি, আসল জিনিসই লেখেননি। বলছে কি আসল জিনিস? বলছে আসল জিনিস হচ্ছে এটা যে আজকে সকালবেলায় এসে আপনার সাথে দেখলাম যে আপনি সকালবেলায় পৌঁছেই শুরু করে দিয়েছেন জনগণের সাথে দেখা করা। হরিরামপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, হরিরামপুর বিধানসভার, দৌলতপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, বুনিয়াদপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন যে বিপ্লব মিত্রের সাথে যদি দেখা করতে যেতে হয় দেখা পাওয়া যায় কি? সকালবেলা গেলে প্রথমেই গিয়ে দেখবেন দাদা বা জমিদার রাজা আমাদের, তার ঘরের সামনে ভাইরা সব ক্যারাম খেলছে, ক্যারাম পেটাচ্ছে। ছোটু, হাত কাটা দিলীপ, চোখ কাটা নেপাল, সব এরকম মাল, সব একদম সার্টিফাইড মাল, ISI মার্কা মাল। তারা সব ওখানে ক্যারাম পেটাচ্ছে। বলে কোথায় দাদা? বলে দাদা পুজো করছে। সকালবেলা 10টায় গেলেন, দাদা পুজো করছে। কোথায় দাদা? দাদা স্নান করছে, দাদা খাচ্ছে, দাদা এই করছে। বিকাল 4টের সময়ও দেখা হবে কিনা আপনার সাথে সন্দেহ আছে। আর সুকান্ত মজুমদার যখন জেলায় থাকবে বা নিজের বাড়িতে থাকবে, সকাল 9টায় পৌঁছে যাবেন সুকান্ত মজুমদারের অফিসে। আপনার কাজ যত কম গুরুত্বপূর্ণ হোক তার সাথে সুকান্ত মজুমদার আপনার সাথে দেখা করবে, সব সময় দেখা পাবেন, সব সময় কাছে পাবেন, সব সময় সাথে পাবেন। ওটা তো আসল চার্জশিট। আপনারা বলেছেন যে দৌলতপুরে শুধু যেমন হসপিটালে গাঁথা হয়নি তাই নয়, আমরা দক্ষিণ দিনাজপুরের বিডিও অফিসের আমরা ছবি সহ চার্জশিটে দিয়ে দিয়েছি, খবরের ছবি। আমরা বলছি না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিডিও অফিসের কর্মী টাকা চাইছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, তার ছবি আমরা দিয়ে দিয়েছি। স্বাস্থ্যকেন্দ্রের ছবি না, ওখানে ছাগল রাখার ছবি, ঘরের ছবি বোঝা যাচ্ছে না। ছাগল রাখার ঘরও এর থেকে ভালো হয় লোকের বাড়িতে এখন। সেইভাবে আমাদের এইখানে প্রশাসন চালানোর ব্যবস্থা করেছে। আমাদের এখানে মুসুন পশ্চিম পাড়ায় ভয়াবহ আগুনে আমরা উল্লেখ করেছি যে কতগুলো বাড়ি পুড়ে গেল, যাওয়ার জায়গা নেই, রাস্তা নেই, দমকল পৌঁছলো দেরি করে, পানীয় জল নেই বিভিন্ন জায়গায়, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ। শুধু তাই নয়, এখানকার মন্ত্রী না গঙ্গারামপুরের মন্ত্রী সেটাই বোঝা যায় না। কোথা থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন? বুনিয়াদপুর, দৌলতপুর এখানকার মানুষ ভোট দিয়েছে, হরিরামপুরের মানুষ ভোট দিয়েছে, নাকি গঙ্গারামপুরের মানুষ ভোট দিয়েছে? আপনার মন্ত্রী, আপনার বিধায়ককে দেখলে বোঝা যায় না। তিনি বেশিরভাগ সময় গঙ্গারামপুরে থাকেন, আর ওনার 2-4টে সন্ডা মার্কা ভাই আছে, তারা হরিরামপুরে দাদাগিরি মেরে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তার ভাইয়েরা। দাদার সম্পত্তি ভাইয়েরা নাকি রক্ষা করবে। আমরা এসব দাদা ভাই চাই না। আমরা চাই এমন একজন বিধায়ক যে এখানকার মাটির মানুষ হবে, এখানকার মানুষের কথা ভাববে, এই এলাকার মানুষের উন্নয়নের কথা ভাববে। এখানকার মানুষকে আমরা এখানকার বিধায়ক তৈরি করতে চাই। আর আজকে আপনাদের মন্ত্রী বালুরঘাট ল কলেজে এই বিধানসভার বিধায়ক হয়ে বালুরঘাট ল কলেজে গন্ডগোল হচ্ছে, গন্ডগোলে কার নাম উঠে আসছে? বিপ্লব মিত্র বাবুর নাম উঠে আসছে। আজকে এই পরিস্থিতি যে একটা ল কলেজ জেলার মধ্যে ভালো চলছে না, সেই ল কলেজে পর্যন্ত আপনার মন্ত্রী গিয়ে ওখানে পর্যন্ত ডিস্টার্ব করছে। আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, দুজনকে নিয়ে খুব রাজনীতি করার কিছুদিন চেষ্টা করলেন। করতে দিন রাজনীতি, পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না,
বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে, বিজেপি ছেড়ে দেওয়ার পার্থ নয়। 21-এর পর তোমরা অত্যাচার করেছিলে, হরিরামপুরের বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, মনে আছে? গণনা কেন্দ্র ঢুকে গেছিল বিপ্লব মিত্র এবং তার গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনী আর যেন গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারে, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে 24-এর লোকসভা নির্বাচনেও তাই চেষ্টা করেছিল। আমি দেখি বিপ্লব মিত্রের ভাই গণনা চলছে, তখন রাত্রি 12টা পার হয়ে গেছে, বুঝে গেছে আর জেতার উপায় নেই। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী ফোন করছেন বিপ্লব মিত্রকে, যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে, নালে কলকাতায় দাপাদাপি করছে খুব বেশি। তুমি চাও আবার পুনর্গণনার দরখাস্ত লেখো। রাত্রি 12টা 1টার সময় বিপ্লব দা বেরোনোর সময় আমরা দাদাই বলি, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শেখায় আমাদেরকে যে বয়স জ্যেষ্ঠ হলে তাদেরকে সম্মান করতে হয়। আমরা ব্যক্তিগত স্তরে আমরা সেটা রক্ষা করি। তাই তিনি চলে গেলেন। কোথায় যাওয়ার সময় মিডিয়ার বন্ধুরা আছে, মিডিয়ার বন্ধুদেরকে মাইকের সামনে বলে গেলে, হ্যাঁ আমি হার মেনে নিয়েছি, জেলার মানুষ আমাকে ভোট দেয়নি। ফিরে গেলেন হোটেলে, হোটেল থেকে আবার সেজে গুজে নতুন পাঞ্জাবি পরে চলে এলেন দরখাস্ত নিয়ে, বলে গণনা করবে, পুনর্গণনা। 54টা মেশিনে পুনর্গণনা করতে হবে। ডিএম বলল, স্যার পুনর্গণনার আবেদন এসেছে। আমি বললাম পুনর্গণনা হবে না, যদি পুনর্গণনা হতে হয় এতগুলো মেশিন ওরা যা দাবি করবে সেটা যদি হয়, তাহলে আমি এখানেই বসে আজকে ধর্ণা শুরু করব। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তখন রাত্রি 1টা বাজে, আমি তাদেরকে প্রণাম জানাই, নমস্কার জানাই। বালুরঘাটে গণনা কেন্দ্রে তৃণমূলের যা সংখ্যায় কর্মী ছিল তার 3 গুণ বেশি কর্মী ভারতীয় জনতা পার্টির সেখানে ছিল। তারা জয় শ্রীরাম বন্দে মাতরমের ধ্বনি দিচ্ছিল। শেষে ডিএম বললেন, রিকোয়েস্ট করে, যে স্যার ওনারা 54টা চেয়েছেন, আপনি 10টা মেনে নিন, 10টা মেনে নিন। আপনি 10টা মেনে নিলে তাহলে আমরা পুনর্গণনা করে রেজাল্ট ঘোষণা করে দিতে পারবো। আমি দেখলাম রেজাল্ট ঘোষণা করে সার্টিফিকেটটা নেওয়া সবার আগে জরুরি, কারণ ওই সার্টিফিকেটটা নেওয়া হলে ওই সার্টিফিকেটটা বিপ্লব মিত্র কোম্পানি আর মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানির গালে সাপাটে চড় হবে, দুটো বড় বড় চড় হবে। 10টা মেশিনের পুনর্গণনা হলো। দাদার ভাইরা খুব হুজ্জুতি করার চেষ্টা করলো। আমি দেখলাম শিয়াল, আগে শিয়াল ঘুরে বেড়াতো না, বেড়ার বাড়ি হলে ফুক ফুক করে ঢুকে যেত। ওরকম বিপ্লব মিত্রের ভাই প্রসূন মিত্র চেয়ারম্যান, তার ঢোকার নিয়ম নেই, কিন্তু গণনা কেন্দ্রে কোনো চেয়ারম্যান ঢুকতে পারে না। সে দেখি একবার শিয়ালের মতো মাথা ঢুকিয়ে ঢুকে যাচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রের মধ্যে। আর শিয়াল গেলে কুকুর হয়ে যাবে। যে বালুরঘাটের তখনকার যিনি চেয়ারম্যান ছিল, সেও দেখি একবার মাথা গলাচ্ছে। 2 চেয়ারম্যান, এই ঢুকছে এই ঢুকছে, এই ঢুকছে এই ঢুকছে। আর দেখলাম যে এই শিয়াল কুকুরকে না তাড়ালে পরে খুব বিপদ, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ঠিক হবে না। সঙ্গে সঙ্গে আমি অবজারভারকে বললাম, যিনি এসেছিলেন আইএস অফিসার, আমি বললাম, অবজারভার সাহেব এটা কি হচ্ছে? বলে কি হচ্ছে? বলে চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আর বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দুজনেই ছাগলের মতো মাথা বের করে দিচ্ছে, একবার শিয়ালের মতো একবার কুকুরের মতো মাথা বের করছে। যেই অবজারভার বাইরে গেল, পড়ি কি মরি করে বিপ্লব মিত্রের ভাই দৌড়চ্ছে, প্রসূন মিত্র। ভয় দেখো কাকে বলে। এরা আপনাদেরকে ভয় দেখায় না, এরা প্রত্যেকটা ভিতুর ডিম। যেদিন আপনারা পাল্টা আঘাত করতে শুরু করবেন, দেখবেন এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এদেরকে বাড়ি থেকে বেরোতে দেখবেন না কেউ, সেরকম ভয় পাবেন না। আজকে এই গত কয়েকদিন আগে আমাদের ফর্ম 7 জমা করতে গেছিল, আমি শুনলাম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভাওয়েল সাহেব, তিনি নাকি নিজে দাঁড়িয়ে মারামারি করেছেন, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, আপনার আইসি যদি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে থাকতে চায়, তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আইসি হোক, এসডিপিও হোক, তাদেরকে ঘেরাও করবে। আর আপনাদের প্রিয় হাওয়াই চটির মালা বানিয়ে তাদেরকে পরানোর ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করতে হবে না, নিরপেক্ষভাবে কাজ করুন, সংবিধান অনুসারে কাজ করুন। নিরপেক্ষভাবে কাজ করলে পরে জনতা দেখিয়ে দেবে কার কত দম আছে, ভারতীয় জনতা পার্টির কত দম আছে, সেটা নরেন্দ্র মোদী সরকারের কত দম আছে, আমরা সেটা দেখিয়ে দেব।
তাই বন্ধুগণ, এই যে ফর্ম 7 জমা করতে দেয়া হয়নি, অবাক আমি যে জেলা সভাপতি নাকি ময়দানে নেমে মারামারি করছে। আরে জেলা সভাপতি যদি মারামারি করে তো জেলা সভাপতি হওয়ার কি দরকার? গুন্ডা হয়ে মারামারি কর, 2-4 পয়সা কামাই হবে, হপ্তা তুলবি এই দোকানগুলো থেকে। আরে জেলা সভাপতি না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। আজকে একটি রাজনৈতিক দলের সভাপতি হয়ে সে রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে। এরকম নির্লজ্জ বেহায়া রাজনৈতিক দল ভারতবর্ষের কোথাও পাবেন না। বিহারে 202টা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করলো। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর এটাকে ইংরেজিতে বলে ল্যান্ডস্লাইড বিক্রি হলো। এতগুলো সিট পেলাম আমরা। শুনেছেন কোন বিরোধীর গায়ে আঘাত পড়েছে? কোন বিরোধী পার্টির পার্টি অফিস ভাঙা হয়েছে? হয় না। কারণ ভারতীয় জনতা পার্টি ওই রাজনীতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা ভোট অবধি থাকবে। ভোটের পর কোন রাজনৈতিক দ্বন্দ্ব চলবে না। সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজের নিজের কাজ করে যেতে হবে, উন্নয়ন করে যেতে হবে। আজকে আমাদের রেল স্টেশন একের পর এক ট্রেন দাঁড়াচ্ছে। আপনাদের বুনিয়াদপুর স্টেশনে কাজ হচ্ছে, কিন্তু তার অ্যাপ্রোচ রোড অর্থাৎ স্টেশনে পৌঁছানোর রাস্তাটা যেই সরু সেই সরু থেকে গেছে। কেন মন্ত্রী ভাববে না, এখানকার বিধায়ক ভাববে না যে আমি এখানে যখন সুকান্ত মজুমদার একের পর এক ট্রেন এনে দিচ্ছে, তাহলে আমি রাস্তাটাকে চওড়া করার ব্যবস্থা করি? লোকেরই তো সুবিধা হবে। যত বেশি লোক যাবে ট্রেন তত বেশি দাঁড়াবে। আমাকে দৌলতপুরের লোকেরা এসেছিল আমার কাছে। দৌলতপুর স্টেশন আমরা বানিয়ে দেওয়ার পর কিছু ওখানকার দুষ্টু বদমাস ছেলে সমস্ত লাইট ফাইট ভেঙে তছনছ করে দিয়েছিল। আমাকে বলেছিল যে একটা ট্রেন দাঁড় করান, আমরা কথা দিচ্ছি আর লাইট ফাইট ভাঙবো না। আমরা অর্ডার হয়ে গেছে, আর কিছুদিনের পর থেকে দৌলতপুরে হাওড়া ট্রেনটি দাঁড়াতে শুরু করবে। আমরা যা বলি সেটা করি। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবার সেই স্টেশন রক্ষার দায়িত্ব দৌলতপুরের মানুষের। সেরকম বুনিয়াদপুর স্টেশন একের পর এক ট্রেন আসছে, বাঙ্গালুরু ট্রেন দাঁড়াবে। যদি দাঁড়ায় তাহলে সেখানে লোক যাবে। তার অ্যাপ্রোচ রোড যদি ছোট থাকে তাহলে সেখানে কিভাবে যাবে? সেখানে যাওয়া সম্ভব নয়। তাই আমার মনে হয় যে উন্নয়নের ক্ষেত্রে ভোটের পর আমরা ওরা থাকতে পারে না। ভোটের পর আমাকে 5 লক্ষ মানুষ ভোট দিয়েছে, উল্টো দিকে অনেক মানুষ ভোট দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমি সবার সাংসদ। গোটা দক্ষিণ দিনাজপুর জেলা সহ ইটাহার বিধানসভার যারা ভোট দিয়েছেন তাদেরও সংসদ, আর যারা ভোট দেননি তাদেরও সাংসদ। এটা ভারতীয় জনতা পার্টির নীতি। তাই ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আশ্বস্ত করতে চায় যে ভারতীয় জনতা পার্টির সরকার যতদিন আছে, এই যে নরেন্দ্র মোদীর সরকার চলছে, 29 সাল পর্যন্ত আমরা ভোটের আগে কথা দিয়েছিলাম রেশনের দোকানে যাবেন, শুধু বাজার করার ব্যাগটা নিয়ে যাবেন বা বস্তা নিয়ে যাবেন, টাকার ব্যাগ নিয়ে যেতে হবে না। 29 সাল পর্যন্ত আপনাদের বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী করে রেখেছে। যাবেন, রেশন তুলে আনবেন, সেই রেশন নিজের ব্যবহার করবে। আর তৃণমূল কংগ্রেস তারা কি করছে? তারা এই রাজ্যকে দিনের পর দিন পিছিয়ে দিচ্ছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় গেছিলেন সভা করতে। সেখানে গিয়ে বলেছে যে বিজেপি নাকি আলসার, আর বিজেপিকে যদি ট্রিটমেন্ট না করা হয় বিজেপি নাকি ক্যান্সার হয়ে যায়। ক্যান্সার কে অভিষেক বাবু আপনি জানতে চান? ক্যান্সার হচ্ছে তৃণমূল কংগ্রেস। 26,000 চাকরি প্রার্থীর চাকরি আপনারা খেয়ে নিয়েছেন। বিগত 10 বছর 15 বছরে 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে। সরকারি হিসাব বলছে যে এই পশ্চিমবঙ্গ থেকে 70 লক্ষ, আমরা বলছি না, আপনাদের সরকার বলছে 70 লক্ষ মানুষ, যুবক যুবতী, তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়। মা বাবা মারা যাওয়ার সময় মাথার পাশে থাকার সৌভাগ্যটুকু তাদের হয় না। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পশ্চিমবঙ্গের এই দৃশ্যকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার এলে শিল্প হবে, কর্মসংস্থান হবে। একটি ছেলে তার মা বাবার মৃত্যু শয্যায় যেন মাথার পাশে দাঁড়াতে পারে, মুখে গঙ্গা জলটা দিতে পারে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে চায়। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ভয় দেখাবে যে বিজেপির সভাতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেবে, বিজেপির সরকার এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, বিজেপির সরকার এলে শুধু লক্ষ্মীর ভান্ডার চালু থাকবেই তা নয়,
তৃণমূল কংগ্রেস যে টাকা দেবে বলবে ভোটের আগে বাড়াবে, তৃণমূল 1200 টাকা 1500 যদি করে, বিজেপি কম করে আপনাদেরকে 1550 টাকা দেবে। এটা বিজেপির গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। এবং শুধু তাই নয়, তার সাথে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনাদের এখানে কি হয়েছে, গ্রামের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আপনারা সেটা নিয়ে ঘুগনি বানান। অগ্নিকন্যা এখন ঘুগনি কন্যাই হয়ে গেছে পরিণত। আগে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখন সবাই ঘুগনি কন্যা বলছে। ঘুগনি বানাবেন, রাস্তার ধারে দাঁড়াবেন। দিদি সবাই যদি ঘুগনি বানায়, ঘুগনিটা খাবে কে? ঘুগনিটা খাবে কে? আর আপনার ভাইপো কয়লা খাবে, গরু খাবে, বিদেশে যাবে চিকিৎসা করতে, আপনার বৌমা সোনা পাচার করবে, আর আমরা ঘুগনি বানাবো আর ঘুগনি খাবো। এটা তো চলতে পারে না দিদি, এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না। যদি আমাদের সাধারণ মানুষকে ঘুগনি বানিয়ে খেতে হয়, তাহলে আপনার ভাইপো বউকেও বলবেন ঘুগনি বানান, আর রাস্তার ধারে দাঁড়িয়ে সেই ঘুগনি বিক্রি করুন। দেখুন কেমন লাগে, কত ধানে কত চাল, সেদিন বুঝতে পারবেন, সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বিপদ, এসআইআর করে চেঁচাচ্ছে, এসআইআর হয়ে যাচ্ছে। আরে এসআইআর করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এসআইআর এর মধ্য দিয়ে কি বলেছে? এসআইআর যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে। ওরা চিৎকার করছে কারো নাম কাটা যাবে, কারো নাম কাটা যাবে না, যে নেই যে মারা গেছে তার নামই কাটা যাবে। এটাই হচ্ছে এসআইআর এর নিয়ম, কারো নাম কাটা যাবে না। আর যারা উদ্বাস্তু এসেছেন, যারা বাংলাদেশ থেকে এখানে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, তাদের আমরা স্পষ্ট বলে দিচ্ছি। আর নরেন্দ্র মোদী 18 তারিখ আমাদের হুগলির সিঙ্গুর থেকে স্পষ্ট করেছেন, সমস্ত উদ্বাস্তুদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদী সরকার করবে। কেউ আটকাতে পারবে না, কেউ রুখতে পারবে না। সবার নাম ভোটার লিস্টে নাগরিকত্ব পেলেই উঠে যাবে উদ্বাস্তু যারা আছেন। আর যারা ভারতীয় মুসলিম আছেন তাদেরও আমি বলে দিচ্ছি স্পষ্ট করে, তাদের চিন্তার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক, তারা স্বাভাবিকভাবেই তারা ভোটার অধিকার পাবে এবং ভোটার অধিকার তাদের থাকবে। কিন্তু যারা অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মুসলিম, রোহিঙ্গা যারা এসেছেন, তাদের স্পষ্ট বলে দিচ্ছি, ভাই নিজে ছেড়ে চলে যাও, নালে কান ধরেন ফেরত দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে, নরেন্দ্র মোদী সরকার করবে, কেউ আটকাতে পারবে না। আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ বলে দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ ভোটার তালিকাতে আগে ডিটেক্ট করতে হবে, তারপর সে কারা বাংলাদেশ থেকে এসেছেন অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, তাদের নাম ডিলিট করতে হবে ভোটার তালিকা থেকে, আর তারপরে ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে পাঠাতে হবে। যখন সিএ পাস হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলে দিয়েছিল ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি। তো অনেক তো ক্যাকা ক্যাকা চিচি করলেন, কিছু লাভ হলো? লবডঙ্কা লাভ হয়েছে, লবডঙ্কা লাভ হয়েছে। সিএ পাস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে সব নাগরিকত্ব পাচ্ছে, কেউ আটকাতে পারবে না। আমরা গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা উদ্বাস্তুকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে, কারো ক্ষমতা নেই সেটাকে আটকানো। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল এখানে বড় বড় কথা বলে, তাদেরকে একটা প্রশ্ন করবেন। আমি শেষে শুধু এই কথাটা বলে যাই যে আমাদের এই পশ্চিমবঙ্গে 9,13,00,000 মানুষ 11 সালের গণনা অনুসারে ছিল, এখন সেটা হয়তো বেড়ে গেছে। 9,13,00,000 2011 সালে লাস্ট জনগণনা হয়েছিল, আদমশুমারি হয়েছিল, আবার 27-এ হবে। উত্তরবঙ্গে লোক ছিল হচ্ছে 1,72,00,000। 9,13,00,000 মধ্যে 1,72,00,000 উত্তরবঙ্গের মানুষ। অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে যদি 100 ভাগ ধরা হয়, 100 জনে 18 জন উত্তরবঙ্গে থাকে। পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 18 জন উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে থাকে। যদি ভৌগোলিক ক্ষেত্রফল ধরা যায়, তাহলে পশ্চিমবঙ্গের যে আয়তন, তার 18% জমি হচ্ছে উত্তরবঙ্গে আছে।
আর যখন বাজেট হয় তখন আমরা কি পাই? উত্তরবঙ্গের মানুষ কি পায়? পশ্চিমবঙ্গের বর্তমান বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। মনে রাখবেন, গোটা পশ্চিমবঙ্গের বাজেট অর্থাৎ সংসার চালানোর খরচ কত? গোটা পশ্চিমবঙ্গের হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। আমরা কত পাই? উত্তরবঙ্গ পেয়েছে গত বাজেটে 861 কোটি টাকা, মানে 3.7 লক্ষ কোটি টাকার মধ্যে 861 কোটি টাকা মাত্র। হিসেব করলে কত দেখা যায়? 0.23%। মানে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, উত্তরবঙ্গের জন্য মাত্র 23 পয়সা। 23 টাকা নয় কিন্তু, 23 পয়সা। গোটা পশ্চিমবঙ্গের জন্য কত বাজেট বললাম? 100 টাকা যদি বাজেট হয়, 23 পয়সা পশ্চিমবঙ্গের জন্য। আর লোক কত বলেছিলাম? 100 জনের মধ্যে 18 জন লোক থাকে হচ্ছে উত্তরবঙ্গে। তাহলে 18 জন লোক, তাদের জন্য মাত্র 23 পয়সা দিচ্ছে 100 টাকার মধ্যে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেও তৃণমূলের নেতারা বড় বড় কথা বলবে। তারা বড় বড় কথা বলবে যে আমরা উত্তরবঙ্গকে উন্নয়ন করে দিয়েছি, উত্তরবঙ্গকে হ্যান করেছি, ত্যান করেছি। উত্তরবঙ্গের জন্য আপনারা কিছু করেননি, শুধু একটা ঢপের চপ ক্রেতা সুরক্ষা মন্ত্রী বানিয়ে দিয়েছেন, যিনি নিজের ভাই আর ভাইপো ছাড়া কাউকে বোঝেন না, নিজের পরিবার ছাড়া কারো কথা ভাবেন না, এই ধরনের একটা মন্ত্রী বানিয়ে এখানে রেখেছেন, যার লাভ কিছু হয় না। হরিরামপুরের দানগ্রামে 10 কোটি টাকা খরচ করে এটা কর্মতীর্থ হয়ে গেছে। আপনারা যাবেন মাঝে মাঝে, এখান থেকে গিয়ে ঘুরতে গিয়ে দেখে আসবেন কিসের কর্মতীর্থ। ওটা হচ্ছে ভূতের তীর্থ হয়ে গেছে। ওখানে ভূত ছাড়া আর কেউ থাকে না, কর্মতীর্থে কোনো কাজ হয় না। 10 কোটি টাকা খরচ করে ওখান থেকে টাকা চলে গেছে। শোনা যাচ্ছে যে কর্মতীর্থ চালু হচ্ছে না কেন? কারণ ওই একটাই, তৃণমূল নেতারা। ওখানকার তৃণমূল নেতা প্রেমচাঁদ নুনিয়া আর আপনাদের বিপ্লব বাবু মিলে এমন পকেট ভরেছে, আর কর্মতীর্থ চলতে পারছে না। সব দাদার ভাইয়ের পকেটে চলে গেছে, অন্য কারো পকেটে কিছু যায়নি। বংশিয়ারি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি পার্থপ্রতিম মজুমদার, বুনিয়াদপুরের নতুন চেয়ারম্যান সমীর, যাকে বানিয়েছে সমীর সরকার, বুনিয়াদপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ সরকার, এই দুই সমীর সরকার আর বিশ্বনাথ সরকার, এই দুজনে মিলে আর থানার অফিসারদেরকে পকেটে ভরে জমির দালালি, অবৈধ জমির কারবার শুরু করেছে। হিসেব রাখুন কোথায় কত টাকা রাখছে, কোন অ্যাকাউন্টে এই কালো টাকা রাখার ব্যবস্থা করছে, কার নামে করে লিস্ট করে আমাকে দিন, আমি নিজে গিয়ে ইডির অফিসে দিয়ে আসবো। এদের বিরুদ্ধে যেন তদন্ত হয় এবং এদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা যেন হয়। এইভাবে আমাদের জেলাগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেসের কোনো মিথ্যা কথায় বিভ্রান্ত হবেন না। এসআইআর নিয়ে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, যত এসআইআর এর গন্ডগোলটা পাকাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাকাচ্ছে। এখানকার বিডিও তার দায়িত্ব এসআইআর করার, এসডিও তার দায়িত্ব এসআইআর করার, কিন্তু তারা এসআইআর ঠিক মতো করছে না। মানুষকে হয়রানি কিভাবে করতে হয় সেই প্রচেষ্টা বারবার তারা করে যাচ্ছে। কিছুদিন আগে দেবকে ডেকেছে, বলছে দেবকে কেন ডাকা হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, আরে দেব কি ভগবান নাকি ডাকা হবে না? দেব কি সকালবেলায় বাথরুমে গিয়ে পেট পরিষ্কার করে না? কালকে বলবেন যে হ্যাঁ দেব সুপার হিরো, পেট পরিষ্কার করতে হয় না, ওকে বাথরুমে যেতে হয় না। প্রত্যেকটা নাগরিক আমরা প্রত্যেকেই সমান। আমার নাম যদি 2002 এর ভোটার লিস্টে না থাকে, সুকান্ত মজুমদারকেও ডাকবে। আমাদের নেতা স্বপন দাশগুপ্তকে ডেকেছে কলকাতায়, কারণ তার নাম 2002 ভোটার লিস্টে কলকাতায় ছিল না, অন্য জায়গায় ছিল। তো সে তো বিজেপির নেতা, তবু তাকে ডেকেছে। নিয়ম সবার জন্য সমান, সেটা দেবের জন্য আলাদা হতে পারে না। আমার ভালো লাগলো, ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ শামি, তিনি এসেছিলেন, তাকে এসআইআর এ ডাকা হয়েছিল। খুব সুন্দর বলেছেন উনি বলেছেন এসআইআর গুরুত্বপূর্ণ একটি বিষয়, হিন্দিতে বলেছেন, কিন্তু খুব ভালো বলেছেন যে ওটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাইকে আগ্রহের সাথে এসআইআর এ অংশগ্রহণ করা উচিত। আমাকে ডেকেছিল, আমি এসেছি, আমার কোনো অসুবিধা হয়নি, সে নিজের মুখে বলছে। এবং তাকে ডেকেছে কেন? কারণ সে আদপে উত্তরপ্রদেশের লোক। মোহাম্মদ শামি হচ্ছে উত্তরপ্রদেশের লোক। বাংলায় রঞ্জি খেলার সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন, বাংলা টিমের হয়ে খেলে, পরবর্তী সময় তার ভোটার নাম এখানে আসে।
দেবকে কেন ডেকেছে? দেব 2010 সালে তার নাম পশ্চিমবঙ্গে আনে, কারণ দেব আর দেবের বাবা মা সব মুম্বাইয়ে থাকতো, মহারাষ্ট্রে থাকতো। তো 2010 সালে তাদের ভোটার লিস্টে নাম উঠেছে, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। তো স্বাভাবিকভাবে আমারও যদি এরকম হয় যে 2002 আমার ভোটার লিস্টে নাম নেই, আমার বাবা মার নাম নেই, আমাকেও ডাকবে। এতে হই হুল্লোড় করার কি আছে? কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানিয়ে মানুষকে দিয়ে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করছে। এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুর্মুষ করে দেওয়ার ব্যবস্থা করতো। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। আমরা দেখতে পেলাম বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের রাস্তা অবরোধ করে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া হলো। কেন? একজন পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মারা গেছে। কোথায় মারা গেছে? বিজেপির রাজ্যে মারা গেছে না, তৃণমূলের বন্ধু সরকার যেখানে থাকে, ঝাড়খণ্ড সরকার, সেই ঝাড়খণ্ড সরকারের সেখানে গিয়ে মারা গেছে, ঝাড়খণ্ডে গিয়ে মারা গেছে। যা হবে রাস্তার উপরে এসে গন্ডগোল পাকানো। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে এই সমস্ত দুষ্কৃতিবাজি চলবে না, সোজা হয়ে যেতে হবে। নাহলে উত্তরপ্রদেশে যে ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট দিয়ে সোজা বানানো হবে। ন্যায় পথে চলো, সত্য পথে চলো, অন্যায়ের পথে এসো না। পুলিশ তোমার সংরক্ষণ করবে, সংবর্ধন করবে। ভারতীয় জনতা পার্টির সরকার মাথায় তুলে নাচবে। আমরা জাতি ধর্ম বর্ণ বিভেদে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীর মধ্যে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের মন্ত্রে আমরা বিশ্বাস করি। কিন্তু যারা সেই মন্ত্র বোঝে না তাদেরকে নমস্কার, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বুঝতে চান সেই মন্ত্র, ভারতীয় জনতা পার্টির সাথে আসুন। ভারতীয় জনতা পার্টি এই মন্ত্র নিয়েই 2 থেকে 302 অবধি গেছিল, 303 অবধি গেছিল। আবার আগামী নির্বাচনে, 29-এর নির্বাচনে আবার পশ্চিমবঙ্গে শুধু নয়, পশ্চিমবঙ্গে তো আমাদের 26-এর নির্বাচন, আর শুধু 26-এর নির্বাচন নয়, 26-এর নির্বাচনে তো পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে। আর আমি 29-এর ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, তখনও নরেন্দ্র মোদীর সরকার গঠন হবে, কেউ আটকাতে পারবে না। বালুরঘাট লোকসভাও আমরা আবার তৃতীয়বারের জন্য জিতব। তাই বন্ধুগণ, তৃণমূল কংগ্রেসের নেতারা যদি আপনাদের সাথে মারামারি করতে আসে, ভয় পাবেন না, এরা ভিতর ডিম। এই পুলিশ প্রোটেকশন যদি না থাকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দম হবে না বাড়ি থেকে পেচ্ছাপ করতে বাইরে বেরোনোর। বাড়ি থেকে পেচ্ছাপ করতে বেরোনোর দম হবে না। পুলিশের দাপতে এরা দাপাদাপি করে। পুলিশ মামার কোলে চড়ে ভাগ্নে নাচে খুব, পুলিশ মামার কোলে চড়ে ভাগ্নে নাচে খুব। আর সেই সমস্ত ভাগ্নেদেরকে বলে দিচ্ছি, বিজেপি আসবে, ছড়াবে তোমাদের ঘুম। সেই দিনের জন্য প্রস্তুত হন, সেই দিনের জন্য প্রস্তুত হন। তাই আগামী নির্বাচনে নিজেদের বুথগুলোকে শক্তিশালী করুন, নিজেদের শক্তি কেন্দ্রগুলোকে শক্তিশালী করুন। আর তৃণমূলের কোন নেতা যদি ভয় দেখায়, ভয় পাবেন না, জোরে জয় শ্রীরাম বলুন। সামনে জোরে জয় শ্রীরাম বলবেন, আর দাপটের সাথে তাকে বুঝিয়ে দেবেন আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা কিন্তু খুব শক্ত। মনে রাখবেন, 21-এর পর অত্যাচার করে ভেবেছিলেন বিজেপি ফিনিশ। এখন তো বুঝতে পারছেন বিজেপি কি জিনিস, বুঝতে পারছেন তো? আরো সময় যাক, আরো ভালো বুঝতে পারবেন। সময় যাক। আমাদের বিপ্লব মিত্র বাবু কত হাজার ভোটে জিতেছিলেন? 2021-এ 22,000 ভোটে জিতেছিলেন, প্রায় 22,672। এর মধ্যে শেষের ভোটগুলো ছাপ্পা, ওগুলো অরিজিনাল না। 22,000 ভোটে কেউ জিতলে তাকে হারাতে গেলে আমাদেরকে কত ভোট পেতে হবে? 11,000-এর বেশি ভোট পেতে হবে, তাহলে আমরা জিতে যাব। এখনো পর্যন্ত এসআইআরটা পুরোটা হয়নি, তাতে এই বিধানসভা থেকে ভোট বাদ গেছে হচ্ছে 14,541 জন। অলরেডি বাদ, হাফের থেকে বেশি বাদ চলে গেছে। তাই ঠান্ডা ঠান্ডা কুল ফুল, ওই যেখানে শরীফুলদা বসে আছে না, আশরাফুল, উনি বলেন আশরাফ, আমার নাম আশরাফুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ভোট পাবে পদ্ম ফুল। তো এবার ফুটবে পদ্ম ফুল। 14,000 ভোট তো বাদ পড়ে গেছে, 14,000 নাম কেটে গেছে, মৃত ভোটার ছিল তারা, কারো ডবল এন্ট্রি ছিল, তাদের হয়ে তৃণমূলরা ছাপ্পা মারতো, মার ছাপ্পা মার ছাপ্পা মার ছাপ্পা। এবার ছাপ্পা মারতে যাবে, পাবলিক বুঝিয়ে দেবে তাকে, মার ধাপ্পা মার ধাপ্পা মার ধাপ্পা। আর ছাপ্পা নেই। अब तेरा क्या होगा रे कालिया,
কালিয়া তাই ঘুরে বেড়াচ্ছে। কালিয়া গঙ্গারামপুর থেকে বলছে কাঁদতে কাঁদতে, হরিরামপুরে দাঁড়াবো না ভাই, অন্য সিট চাই। কোথায় যাচ্ছে? কুমারগঞ্জের সিটের দিকে চোখ লাগিয়ে রেখেছে, বলে কুমারগঞ্জে দাঁড়াবো। আর কুমারগঞ্জের বিধায়ক তৃণমূলের, সে বেটা ঝাঁটা নিয়ে বলছে আসো তোমায় এখানে দাঁড়াতে দিচ্ছে। এখন তৃণমূলের এই অবস্থা। দেখা যাক আপনাদের মন্ত্রী কোথায় গিয়ে বসে শেষ পর্যন্ত। যেখানে বসবে সেখানে হারানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। তাই নিজেদের বুথে ফিরে যান, বুথকে শক্তিশালী করুন। শক্তিশালী ভারতবর্ষ তৈরি করতে শক্তিশালী পশ্চিমবঙ্গ দরকার। আর পশ্চিমবঙ্গ তখনই হবে যখন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী ওই নবান্নে গিয়ে বসবে। কি বসাবেন তো? বসাবেন তো? তাহলে আমার সাথে দু হাত মুঠ করে বলুন, ভারত মাতা কি।